প্রজন্ম যাদের হাত ধরে হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা। এই প্রজন্মকে বলা হয় জেনজি বা জেনারেশন জেড। জেনজি বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায়। তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অব জেনজি, পাওয়ার্ড বাই ফুডি। স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত। গণ অভ্যুত্থানের পরে 1 বছর পেরিয়ে গেলেও থামছে না মব, যা নিয়ে উদ্বেগ রয়েছে জনমনে। এখানে বলা হচ্ছে সরকার কেবল বিচারের আশ্বাস দিয়েই এবং নিন্দা জানিয়েই দায় সারছে, যা নিয়ে সমালোচনাও রয়েছে জনমনে। এই পরিস্থিতিগুলো কেন সৃষ্টি হচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর হতে সীমাবদ্ধতা কোথায়? আজকে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের মাঝে রয়েছেন ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুবায়ের। জুবায়ের, স্বাগত আপনাকে। ধন্যবাদ। মব নিয়ে কথা বলছিলাম। নুরুল হক নূরের উপর হামলার যেই ঘটনা, সেই ঘটনার সময় আমি জানি যে আপনি তার খুব কাছাকাছি ছিলেন এবং তার পাশেই ছিলেন। এই ঘটনাটি কি মব সৃষ্টি করে করা হয়েছিল, না এই ঘটনাটা কিভাবে সৃষ্টি হয়েছিল, এর অদ্যপন্ত জানতে চাই। আমাদের ওই দিন একটা পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল। তা আমাদের কর্মসূচি নিয়ে আমরা যখন সামনে যাচ্ছিলাম, রাস্তা আমরা মিছিল নিয়ে যাচ্ছিলাম, যখন জাতীয় পার্টির অফিস আমরা অতিক্রম করি, তখন পিছন থেকে কিছু জাতীয় পার্টির নেতাকর্মী আমাদের উপর অতর্কিত হামলা চালায়। যে হামলার প্রেক্ষিতে আমাদের নেতাকর্মীরা পাল্টা প্রতিরোধ করার চেষ্টা করে। এর পরবর্তীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে এবং ওখানে সেনাবাহিনী পরে মোতায়েন করা হয়। তো এক প্রকারে আমাদের ওখানে তারাও সেনাবাহিনীর যে ব্যারিকেড দিয়েছে তার ও সাইডে তারাও অবস্থান নিয়েছিল, এ সাইডে আমরা অবস্থান নিয়েছিলাম। এইভাবেই চলতেছিল। এর ভিতরে আমাদের কিছু নেতাকর্মীদেরকে সেনাবাহিনী ডেকে নিয়ে ভিতরে বলে আপনারা এখান থেকে চলে যান, আমাদের উপর থেকে নির্দেশ আছে আমাদের যাতে আইন শৃঙ্খলার কোনো ব্যাঘাত না ঘটে, এই জন্য রাস্তা ক্লিয়ার করতে হবে। তখন নুরুল হক নূর ভাই আমাদেরকে সংবাদ সম্মেলন করার জন্য আমাদের কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে যেতে বলে। তখন আমি, আমার নেতাকর্মী এবং আমাদের সিনিয়র যারা ছিল সকলের নির্দেশনাক্রমে আমরা ওখান থেকে আমাদের পার্টি অফিসের সামনে চলে যাই। চলে যাওয়ার পরে আমরা কিছু বুঝে ওঠার আগে আমি দেখতেছি আমাদের কিছু নেতাকর্মীর সাথে বিজয়নগর পানির ট্যাঙ্কের ওখানে পুলিশের সাথে একটু ধাওয়া পাল্টা দেওয়ার মতো হচ্ছে। তো যখন ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে তখন আমি গিয়ে প্রথমে সেনাবাহিনীকে বোঝানোর চেষ্টা করি যে ভাই আপনারা এখানেই থাকেন, আমি আমার নেতাকর্মী নিয়ে আমরা চলে যাই, আমাদের একটা পূর্ব ঘোষিত একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে, ওখানে আমরা অবস্থান নেব। তো এর পরবর্তীতে সেনাবাহিনী আমাকে ধাক্কা দিয়ে বলে সামনে চলে যান। এরপর দেখলাম পুলিশের তারপরও পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছে। এক পর্যায়ে দেখলাম যে তারা এমনভাবে সামনের দিক এগোচ্ছে, তখন আমার সন্দেহ হল হয়তো তারা নুরুল হক নূর ভাইয়ের উপর অ্যাটাক করবে। তখন আপনারা মিডিয়ার মাধ্যমে যেটা দেখেছেন, আমরা ওখানে গেলাম, নূর ভাইকে সেভ করার চেষ্টা করলাম, কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী যেইভাবে নুরুল হক নূর ভাইকে পিটিয়ে রক্তাক্ত করেছে, এটাকে আমরা কি বলবো, একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা পুলিশ বা যারাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে রয়েছে, কারো কি এই অধিকার রাখে যে একটা দলের চেয়ারম্যান, পার্টির চেয়ারম্যানকে তার অফিসের সামনে তাকে পিটিয়ে রক্তাক্ত করে? এটাও তো আমি বলছি যে সেনাবাহিনীর করতে একটা মব সৃষ্টি করেছে তারা, কারণ এটা তো কোনো বিচার বহির্ভূত, তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। যদি আমরা জাতীয় পার্টি অফিসের সামনে গিয়ে কোনো শৃঙ্খল করতাম বা ওখানে কোনো গ্যাঞ্জাম করতাম বা তাদের অফিসে ভাঙচুর করতাম বা জাতীয় পার্টির নেতাকর্মীদের হামলা চালাইতাম, সেখানে তারা একটা মব বলে গ্রহণ করা হতো। কিন্তু যখন আমরা চলে আসার পরে নূর ভাই সংবাদ সম্মেলন করেছিল আমাদের পার্টি অফিসের সামনে, তো প্রায় 1 কিলোমিটার দূরত্ব বা হাফ কিলোমিটার দূরত্ব, এত দূর থেকে এসে আমাদের উপরে হামলা করে আবার আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি মব করেছি। তাহলে এখানে আপনারা স্পষ্ট দেখেছেন মব তো এখানে সম্পূর্ণ সেনা কর্তৃক একটা মব হয়েছে এখানে, কিন্তু সেখানে উল্টা আমাদেরকে ব্লেম দেওয়া হচ্ছে আমরা নাকি এখানে মব করেছি। কবর থেকে তুলে এনে মরদেহ পোড়ানো হচ্ছে রাস্তায়, ধর্ম অবমাননার অভিযোগ তুলে মাজারে হামলার এমন একটি ঘটনা আমরা ঘটতে দেখলাম। তবে এই ঘটনা ঘটার আগে স্থানীয় প্রশাসনের সামনে 1 সপ্তাহের বেশি সময় ধরে চালানো হয় ধর্ম অবমাননা নিয়ে প্রচারণা, যা সাধারণ মানুষকে খেপিয়ে তোলা হয় যেই ঘটনার মাধ্যমে এবং সৃষ্টি করা হয় মব। এই ধরনের ঘটনা আমাদেরকে কি বার্তা দিচ্ছে? দেখেন, মব এমন একটা জিনিস, এটা সারা পৃথিবীতে অবৈধ। এটা বিচার বহির্ভূত হত্যা বা আইন নিজের হাতে তুলে নেওয়া, এ ধরনের অপরাধ পৃথিবীর কোনো দেশের সংবিধানই এটাকে বৈধতা দেয়নি। এটা সব দেশের সংবিধান অনুযায়ী এটা অবৈধ। তো কবর থেকে লাশ পোড়ানো যে ঘটনাটা আপনি উল্লেখ করলেন, মবের বিষয়টা, তো এখানে দেখা যায় প্রশাসনের কাছে বারবার বার্তা দেওয়া হয়েছে। ওখানে স্থানীয়দের কাছ থেকে আমরা যেটা জানতে পারি,
প্রশাসনের কাছে বারবার বার্তা দেওয়া হয়, কারণ একটা বাংলাদেশ একটি 90% মুসলমানদের একটা কান্ট্রি। তো এই দেশের ভিতরে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে এ ধরনের কত কর্মকাণ্ড যখন করা হয়, তখন অবশ্যই যারা মুসলিম বা আমাদের ধর্মপ্রাণ মুসলমান যারা আছে তাদের একটা অন্যরকম প্রতিক্রিয়া থাকে একটা। তো সেক্ষেত্রে ওখানে যেটা হয়েছে, ওখানে একটি নুরাল পাগলার তার মাজার থেকে কবর থেকে লাশ তুলে পড়ানো হয়েছে। তার ওখানে আমি স্থানীয়দের কাছ থেকে যেটা জানতে পেরেছি, ওখানে তারা প্রশাসনের কাছে বারবার বলা হয়েছে যেখানে যে ধরনের কবর করা হচ্ছে এটা ইসলামে সম্পূর্ণ নাজায়েজ। ওখানে স্থানীয় লোকদের কাছে জানা যেটা আমার, যে এই ধরনের কবর, তারপর নাকি সে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিল। এরপর ওখানে নাকি একটা তার কাবা শরীফ যাইতে হবে না, তার ওখানে গেলেই নাকি ইবাদত করা যাবে, এই ধরনের একটা তাদের এলাকার মানুষের স্টেটমেন্ট আমি যেটা জানতে পেরেছি। তো সেই ক্ষেত্রে প্রশাসনকে যখন বারবার জানানো হয়েছে, তখন প্রশাসন কেন ব্যবস্থা নেয়নি? লিখিতভাবে প্রশাসনকে জানানো হয়েছে, আগে থেকেও তো তারা ঘোষণা দিচ্ছিল, বারবার ঘোষণা দিচ্ছে। যদি প্রশাসন এখানে ব্যবস্থা না নেয়, সেক্ষেত্রে তারা ওখানে একটা, যখন জনগণ ক্ষুব্ধ হয়েছে তখন জনগণ যখন ক্ষুব্ধ হয়েছে, তখন আমরা দেখলাম যখন একটা যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আসলে এটা আমরাও কাম্য না বা আমরা ওটা নিন্দা জানাই। কারণ একটা মানুষ, যাই হোক সবার উপরে সে মানুষ, একটা মানুষের লাশ কবর থেকে তুলে এটা পুড়িয়ে ফেলা, এটা সম্পূর্ণ ধরনের একটা মানে জঘন্য লেভেলের মব্বাজি বলবো আমি। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর দায়ভার রয়েছে কিনা সেই প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো, তবে এই পর্যায়ে নিয়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য ভয়েস অব জেএনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন দ্য ভয়েস অব জেএনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আলোচনা শুনছিলাম, আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। জুবাইর, বিরতিতে যাওয়ার আগে যে প্রসঙ্গটি নিয়ে কথা বলছিলাম, এই যে মব ভায়োলেন্সের ক্ষেত্রে নুরাল পাগলার যে ঘটনাটি ঘটে গেল এবং তাকে কবর থেকে তুলে এনে যে পুরানোর ঘটনা ঘটে গেল, এতে আইন শৃঙ্খলা বাহিনীর দায়ভার রয়েছে কিনা? কারণ যেহেতু এটি এক সপ্তাহ আগে থেকে ঘোষণা দিয়ে এই কর্মকাণ্ড ঘটানো হয়েছে। আমি বলি সম্পূর্ণ এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে দায়ী করতে হবে। কারণ যে জিনিসটা যদি হুটহাট হয়ে যেত, যে সরকার রাত্রে অন্ধকারে করে ফেলেছে অথবা হুট করে একদিন ঘোষণা দিয়ে করে ফেলে, এরকমটা না। বেশ কিছুদিন যাবত ওখানে মানুষ প্রশাসনকে অবগত করছে বিষয়টা। এরপর স্থানীয় যে ওখানে যারা মাজারে যারা কাজবাজ করছে বা ওখানে যারা দেখাশোনা, তাদেরকেও বারবার সতর্ক করা হয়েছে যে আপনারা যেটা করছেন এটা ঠিক না, এটাকে আপনারা এটা থেকে সরে আসেন। প্রশাসনকে বারবার বলার পরেও প্রশাসন যখন নীরব ভূমিকা পালন করেছে, তাহলে আমরা এটা দিয়ে দুইটা জিনিস বুঝতে পারি। এক, হয় প্রশাসনই এটা করিয়েছে, অথবা প্রশাসন কেন এখানে অ্যাকশনে যায়নি বা আগের থেকে কেন পদক্ষেপ নেয়নি। আর আমরা দেখেছি এটা হওয়ার পরে এই বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসন বিভিন্নভাবে বিভিন্ন ইস্যুকে তৈরি করছে। আপনারা দেখেছেন যে ওখান থেকে যারা মবের সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেফতার না করে মিডিয়াতে আমরা দেখছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, যারা হামলা করেছে বা যারা কবর থেকে লাশ তুলেছে সব দেখা গেছে, তাদেরকে তো ওইভাবে গ্রেফতার করা হচ্ছে না। এবং প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি যারা মব করছে তাদেরকে গ্রেফতার না করে যারা মবটা ক্রিয়েট করতেছে তাদের গ্রেফতার না করে যারা মবের শিকার হচ্ছে তাদের উপর দায়ভার চাপানো হচ্ছে এবং তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, আইনিতে এইভাবে প্রশাসনিকভাবে তাদেরকে হয়রানি করা হচ্ছে। ছাত্র অধিকার পরিষদের রাজনৈতিক পদযাত্রা কবে থেকে শুরু হয়েছিল? ছাত্র অধিকার পরিষদের পদযাত্রা শুরু হয় ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে। কোটা সংস্কার আন্দোলন যখন শুরু হয় তখন ছাত্র অধিকার পরিষদ ছিল না, ছাত্র সংরক্ষণ অধিকার পরিষদ ছিল। তখন থেকে এই ছাত্র অধিকার পরিষদের যাত্রা শুরু। তবে আমরা বলতে পারি যে ছাত্র অধিকার পরিষদ একমাত্র সংগঠন যেটা সেই ঐতিহাসিক কোটা সংস্কারের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ। এই যে 5ই আগস্টে যে আন্দোলন হয়ে গেল, সেখানে একটি প্রশ্ন কিন্তু জনমনে রয়েছে। প্রশ্নটি হলো, জুলাই থেকেই কি স্বৈরাচার পতন নাকি আগে থেকেই সেই স্বৈরাচার পতনের পরিকল্পনা করা হয়েছিল, যেটিকে আসলে ম্যাটিকুলাস ডিজাইন বলে উল্লেখ করা হচ্ছে? এই বিষয়টি আসলে কি ছিল? আচ্ছা দেখেন, স্বৈরাচার পতন 24 সালে হয়েছে। 24 সালে স্বৈরাচার দেশ থেকে পালিয়েছে। আসলে স্বৈরাচারের নৈতিকভাবে পতন অনেক আগেই হয়েছে। শেখ হাসিনা 2014 সালে যে নির্বাচনটি করেছে সেটাও ছিল একটা অবৈধ নির্বাচন। 2018-তে যেটা করেছে সেটাও ছিল একটা অবৈধ নির্বাচন। 24-এ যেটা হয়েছে এটাও ছিল এক প্রকার অবৈধ নির্বাচন। তো শেখ হাসিনার পতন হবে কি হবে না সেটা নিয়ে আমরা আগের থেকেই তো, শেখ হাসিনা যখন 18 সালে রাতের অন্ধকারে ভোট কারচুপি করে একটা নির্বাচন দেয়, তখন থেকেই আমরা চেয়েছিলাম যে এই নির্বাচন আমরা মানি না। ডক্টর ইউনূস যদিও এখন
জুলাই অভ্যুত্থানের পরে তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন, কিন্তু বহুত আগের থেকেই আমরা 2022 সালে 23 সালে কিন্তু আমরা বলেছিলাম যে শেখ হাসিনা যে নির্বাচনটা করেছে এটা সম্পূর্ণ অবৈধ নির্বাচন। আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই, শেখ হাসিনার আমরা পতন চাই, আমরা অন্তর্বর্তী সরকার হিসেবে আমরা ডক্টর ইউনূসকে চাই। এটা কিন্তু আজকে নতুন না। নূর ভাইয়ের বক্তব্য, আমাদের কর্মসূচির এগুলো দেখবেন যে এই মুহূর্তে মন্ত্রিপরিষদ সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার হিসেবে ডক্টর ইউনূসকে আমরা চেয়েছিলাম। জুবায়ের, আপনি বললেন যে অন্তর্বর্তী সরকার হিসেবে আপনারা ডক্টর ইউনূসকে চেয়েছিলেন, তো ডক্টর ইউনূসের কাছে যে প্রত্যাশা ছিল আপনাদের, এখন কি সেই প্রত্যাশাগুলো পূরণ হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে? দেখুন, ডক্টর ইউনূসকে আমরা অনেক আগে থেকেই, তিনি একজন বাংলাদেশের সম্মানী ব্যক্তি, সুনামধন্য ব্যক্তি, তাকে আমরা চেয়েছিলাম। দেশের যখন দেখলাম দেশ থেকে হিউজ পরিমাণ বাজেট বা দেশের সম্পত্তি লুটপাট হচ্ছে, দেশ থেকে টাকা পাচার হচ্ছে, তখন আমরা একজন আন্তর্জাতিক ব্যক্তিকে, যার আন্তর্জাতিক মহলে যার ভ্যালু আছে, যার গ্রহণযোগ্যতা আছে, এরকম একজন ব্যক্তিকে আমরা চেয়েছিলাম যে হাসিনার যদি আমরা পতন ঘটাইতে পারি, তখন আমরা ডক্টর ইউনূসকে আমাদের মনে হয়েছে সে অন্তর্বর্তী সরকার হিসেবে সে যোগ্য। তখন থেকে আমরা তাকে চেয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো 5ই আগস্টের পরে যখন আমাদের ম্যান্ডেট নিয়ে এই জেনজি যাদেরকে আপনারা বলেন, এদের ম্যান্ডেট নিয়ে যখন ডক্টর ইউনূস উপদেষ্টা পরিষদে বসে এবং তার বাকি যারা উপদেষ্টা আছে প্রত্যেকেই তো ছাত্রদের ম্যান্ডেট নিয়েই পরে উপদেষ্টা হয়েছে, তাদের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল এখনও আছে, কিন্তু আলটিমেটলি যে প্রত্যাশা ছিল তার কোনোটাই পূরণ আমরা হচ্ছে না। আমরা তাদের কাছে যেটাই মানে জানাচ্ছি, তাদের কাছে তাদের কাছ থেকে যেটা আমরা চাচ্ছি কোনোটাই আমরা প্রত্যাশা অনুযায়ী আমরা পাচ্ছি না। তবে তাদের কাছে আমাদের এখনও প্রত্যাশা রয়েছে। আমরা চাই, যেহেতু আমাদের উপরে যেটা হয়েছে বা আমাদের উপরে যে আক্রমণটা হয়েছে, এটার বাইরেও দেশ তো আর থেমে থাকবে না, দেশ তো দেশের মতো এগিয়ে যাবে। সামনে যেহেতু একটা নির্বাচন, আমরা চাচ্ছি যতটুকু সংস্কার প্রয়োজন, আমি একজন স্টুডেন্ট হিসেবে বা আমরা একজন জুলাই অভ্যুত্থানের যোদ্ধা হিসেবে আমি চাইব ডক্টর ইউনূস অতি দ্রুত যতটুকু সংস্কার প্রয়োজন এই সংস্কার করে যাতে নির্বাচনটা দিয়ে দেয়। এবং তার কাছে আমাদের প্রত্যাশা এটাই ছিল যে দেশটাকে একটি ভারসাম্য, মানে রাজনৈতিক ভারসাম্য ঠিক রেখে এবং দেশের পরিস্থিতি, আইন শৃঙ্খলা সব কিছু ঠিক রেখে সুন্দর একটি নির্বাচন আমরা আশা করছিলাম তার কাছ থেকে। এর কারণ তার কাছে আমাদের যতটা প্রত্যাশা ততটা আমরা পাবো না, কারণ একজন নির্বাচিত সরকার ব্যতীত অন্তর্বর্তী সরকার দিয়ে আমরা যেই ধরনের প্রত্যাশা ওই ধরনের প্রত্যাশা আসলে আশা করা সম্ভব না। জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করে যাচ্ছে, কিন্তু এখন আলোচনা কি আর আলোচনা টেবিলে রয়েছে কিনা? আপনি নির্বাচনের প্রসঙ্গ নিয়ে কথা বললেন, সংস্কারের প্রসঙ্গ নিয়ে কথা বললেন, তো এখানে তো অলরেডি জামায়াত তারা মাঠের কর্মসূচি ঘোষণা করেছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, তবে এ পর্যায়ে নিয়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য ভয়েস অব জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন দ্য ভয়েস অব জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আলোচনায় ছিলাম আমরা, আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। বিরতিতে যাবার আগে যেই প্রসঙ্গটি নিয়ে কথা বলছিলাম, যে রাজপথে আন্দোলনের বিষয়টি, জামায়াত অলরেডি রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে, তাহলে কি নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে কিনা? নির্বাচনের একটা রোডম্যাপ সরকার অলরেডি দিয়েছে, আর নির্বাচন যত এগোচ্ছে অতই পরিস্থিতিটা আমরা স্বাভাবিক দেখছি না। এখন নির্বাচনের আপনি একটা প্রশ্ন করেছিলেন আমাকে, যেটা কি এখন গোল টেবিলে রয়েছে নাকি মাঠে গড়াচ্ছে। তা আমি বলবো গোল টেবিলে তো আলোচনা চলছে, পাশাপাশি ডে বাই ডে এটা রাজপথে বা মাঠে রাজনীতিটা গড়াচ্ছে। আপনি দেখেছেন জামাত অলরেডি 3 দিনের কর্মসূচি দিয়েছে এবং এটার সাথে বেশ কিছু রাজনৈতিক দলও একাত্মতা পোষণ করেছে। তো যদি জামাতের এটা যৌক্তিক মনে হয়, তাহলে আমরাও এর সাথে বা আমাদের সিনিয়রের সাথে একাত্মতা পোষণ করবে। তো জামাতের যে প্রোগ্রামের যে ইগুলো ছিল, তাদের কর্মসূচির যে এজেন্ডা ছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি তার একটা ছিল যে পিআর পদ্ধতি তারা চায়। তো এখন রাজনৈতিক দল, একটি বড় দল ব্যতীত ম্যাক্সিমাম দলগুলোই পিআর পদ্ধতি চাচ্ছে। তো সেক্ষেত্রে তাদের সাথে আমাদের গণ অধিকার পরিষদ একাত্মতা পোষণ করেছে। সেই সাথে কিন্তু আরো একটা বিষয় আছে যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দিতে হবে। ফেব্রুয়ারির মধ্যে অলরেডি নির্বাচনের কথা বলা হয়েছে, তাহলে এটা নিয়ে আবার কর্মসূচি কেন? ফেব্রুয়ারির ভিতর নির্বাচন দেওয়া হয়েছে। আপনি দেখেছেন আমাদের ডাকসু নির্বাচনটা, বিশেষ করে একটু করি, ডাকসু নির্বাচনটা আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটা পরিবর্তন করে দিয়েছে। সেক্ষেত্রে আমরা এখন যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেছে, একটি ডাকসু বা একটা বিশ্ববিদ্যালয় ভিত্তিক নির্বাচনটা এই গভর্নমেন্ট দিয়ে সুষ্ঠু হচ্ছে না।
সেখানে জাতীয় নির্বাচনকে তো আমরা একটু অন্যান্য রাজনৈতিক দল যা তাদের সংখ্যা প্রকাশ করতেই পারে যেটা আদৌ সুষ্ঠু হবে কিনা, এই জন্য তাদের লাগাতার কর্মসূচি তারা দিবে এবং তারা অলরেডি দিচ্ছে। এর সাথে আমরা সম্পূর্ণ আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একত্রতা পোষণ করা হয়েছে। ডাকসু নির্বাচনের ক্ষেত্রে আপনি বললেন যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, দেখছেন ডাকসু নির্বাচন কি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়নি? ডাকসু নির্বাচনটা খুব সুন্দর সুষ্ঠু হয়েছে, কিন্তু কিছু কিছু অভিযুক্ত রয়েছে। আমরা বারবার বলেছিলাম বা আমাদের ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে বলা হয়েছে একটা তদন্ত করা দরকার, কিন্তু আমরা সেই তদন্তটা এখন পর্যন্ত করতে দেখছি না। ডাকসু ইলেকশন ছাত্র আমাদের যারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল তাদের কাছেও জিজ্ঞাসা করা হয়েছে, খুব সুষ্ঠু নির্বাচন এবং ভোট হয়েছে, কিন্তু ফলাফলের ক্ষেত্রে কিছুটা কারচুপির অভিযোগ তুলে বড় একটি প্যানেল সেখান থেকে সরে দাঁড়িয়েছে। যেমন ছাত্রদলকে আমি যদি বলি, নাম উল্লেখ করি, ছাত্রদলের মতো একটি প্যানেল তারা ভোট বর্জন করেছে এবং ওবামা ফাতেমাও সে ভোট বর্জন করেছে। তো যেহেতু বড় দুইটি এরকম প্যানেল ভোট বর্জন করেছে এবং তাদের যে অভিযোগগুলো ছিল ওভিযোগগুলোও অনেকটা যুক্তিসঙ্গত বা তারা প্রমাণও দিয়েছে, তারা প্রুফ দিয়েছে, সেক্ষেত্রে এটা একটা তদন্ত হওয়া প্রয়োজন ছিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় নির্বাচন হবে, সেখানে উচ্ছৃঙ্খলা বা অনিয়ম কেন হবে, সেটা কেন প্রশাসন মেনটেন করতে পারেনি, এটাও একটি প্রশ্ন থেকে যায় জনগণের কাছে। তাহলে জাতীয় নির্বাচন তো আরো বড় একটি নির্বাচন যতই ঘনিয়ে আসে ততই কিন্তু রাজনীতির মাঠ আরো বেশি উত্তপ্ত হয়ে ওঠে। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে? কারণ বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেক্ষেত্রে কি জাতীয় নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়ার কথা বলা হলেও এরকম নির্বাচনের একটি পরিবেশ সৃষ্টি করা যাবে কিনা? দেখুন, আমরা বেশ কিছুদিন যাবৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতির দিকে দেখছি, এটা দিয়া আমরা সন্দেহ পোষণ করছি যে এটা দিয়ে জাতীয় নির্বাচন, এই প্রশাসন দিয়া, এই গভর্নমেন্ট দিয়ে, ইন্টারিম দিয়া জাতীয় নির্বাচন সুষ্ঠু আদৌ সম্ভব কিনা। কারণ আপনারা দেখেছেন প্রত্যেকটা জায়গায় এই প্রশাসন, এই ইন্টারিয়াম, এই স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ। চট্টগ্রামে দেখেছেন আপনার ছাত্রদের উপর কী ধরনের নির্মম অত্যাচার চালানো হয়েছে। সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টিচাররা, প্রফেসররা এবং ওখানের ভিসি স্যার নিজে সেনাবাহিনীকে এবং প্রশাসনকে ফোন দিয়ে কোনো ধরনের সহায়তা পাচ্ছে না। একটি বিশ্ববিদ্যালয়কে যদি তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে এই ইন্টারিম দিয়ে তারা কিভাবে এত বড় বৃহত্তর পরিসরে একটা নির্বাচন তারা অনুষ্ঠিত করবে? দেখেন, জাতীয় পার্টির অফিসের সামনে অলওয়েজ পুলিশ দিয়ে পাহারা দেওয়া হচ্ছে। কেন পাহারা দেওয়া হচ্ছে? জাতীয় পার্টি তো সেই পার্টি যারা 2014 সালে একতরফা নির্বাচনের বৈধতা দিয়েছিল। জাতীয় পার্টি তো সেই পার্টি যারা 2018 সালের রাতের অন্ধকারের সেই ভোট ডাকাতির নির্বাচনকে তারা বৈধতা দিয়েছিল। 2024 সালের ডামি ইলেকশনের তারা বৈধতা দিয়েছিল। এমন একটি পার্টিকে সরকার প্রোটেক্ট করছে, স্বরাষ্ট্র উপদেষ্টা প্রোটেক্ট করছে এবং সেনাবাহিনী সেখানে সেনা মোতায়েন করে। স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি আমাদেরকে দ্বিতীয়বার যখন দেখছেন, আমাদের কিছু নেতাকর্মী জাতীয় পার্টির আস্থানা ওখানে যেহেতু ভাঙচুর করেছে কিছু জনতা স্থানীয়, তখন দেখেছেন যে কিভাবে পুলিশ আবার ওখানে টিয়ার সেল লাঠিচার্জ করেছে। তাহলে আমাদের প্রশ্ন হলো যে ঢাকার বিভিন্ন স্থানে প্রতিনিয়ত নিষিদ্ধ সংগঠনের মিছিল হচ্ছে, ঝটিকা মিছিল হচ্ছে বিভিন্ন জায়গায়। তা প্রশাসন এখানে নীরব কেন? প্রশাসনের ইন্ধন ছাড়া কিভাবে ঢাকার মতো জায়গায়, পল্টনের মতো জায়গায়, গুলিস্তানের মতো জায়গায় ছাত্রলীগের মতো নিষিদ্ধ সংগঠন মিছিল করে, সেখানে তারা অ্যাকশনে যেতে পারে না, সেখানে তারা মুভ করতে পারে না। চট্টগ্রামে আমাদের ভাইদেরকে মেরে রক্তাক্ত করে মৃত্যুর কোলে ঢেলে দিচ্ছে, সেখানে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। তাহলে প্রশাসন কি শুধু গণ অধিকার পরিষদকে দমন করার জন্য এখন মাঠে কাজ করছে? আপনারা কি তাই মনে করছেন? আমাদের তাই মনে হচ্ছে। নূরবাইয়ের উপর হামলাটা সম্পূর্ণ আমরা মনে করি একটা পরিকল্পিত, না বলবো সুপরিকল্পিত। এটা দ্বারা একটা প্রশাসন, আমার মনে হচ্ছে প্রশাসন একটা বার্তা দিচ্ছে এই দেশের অন্য রাজনৈতিক দলকে যে 24-এর অভ্যুত্থানের একজন মহানায়ক এবং গণ অধিকার পরিষদের মতো একটি দলের সভাপতিকে যদি পিটিয়ে আমরা রক্তাক্ত করতে পারি, তাহলে আপনারা কারা? ধন্যবাদ জুবায়ের আপনাকে এতক্ষণ আমাদের মাঝে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ অসংখ্য আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আমি আফরিন জান্নাত আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আগামী পর্বে ঠিক একই সময়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে।